যাওয়া ঘটনা। সাল 2023। মিনহাজুল আবেদিন মাধুর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের একজন মেধাবী ও উচ্চাকাঙ্ক্ষী ছাত্র। সে সময় মাধুর্য ঐতিহাসিক মহসিন হলের 503 নম্বর রুমের বাসিন্দা, যেটি তার ভৌতিক ঘটনা ও অদ্ভুত ঘটনার জন্য খ্যাত। রাত গভীর হলে অনেকেই বলতো ওখানে ফিসফিসানির আওয়াজ শোনা যেত। তবে অধিকাংশ ছাত্রের মতোই মাধুর্য এসবকে গল্প বা কুসংস্কার ভেবে এড়িয়ে যেত। কিন্তু ভয়ঙ্কর এক রাত তার বিশ্বাসকে চিরতরে বদলে দিল। সাধারণ একটি সন্ধ্যা দিয়ে শুরু হয়েছিল ঘটনাটি। মাধুর্য তার ডিম লাইটের আলোয় বসে প্রাচীন ইসলামী নিদর্শন সম্পর্কিত পাণ্ডুলিপি পড়ছিল। সেদিন তার রুমমেটরা হল থেকে বাইরে ছিল। ঈদের ছুটিতে অনেকে ফিরে আসেনি, ফলে পুরো হলটাই অদ্ভুত রকমের নীরব। রাত 12টা বাজতেই তার ঘরে একটা বোটকা গন্ধ ভেসে আসলো, পচা মাংস এবং পুড়ে যাওয়া কাঠের মতো। হতবাক হয়ে সে জানালা খুলে দেখলো বাইরে কিছু পোড়ানো হচ্ছে কিনা, কিন্তু দেখতে পেল হলের গেটের নিচে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। সেই মূর্তিটি কুঁজো হয়েছিল, তার মুখটি ছায়ায় ঢাকা। মাধুর্য তাকিয়ে থেকে বিষয়টি বুঝতে চেষ্টা করলো। হঠাৎ করে সেই মূর্তিটি তার ঘাড়টাকে সাপের মতো মোচড় দিয়ে মাধুর্যের দিকে তাকালো এবং চোখের পলকেই অদৃশ্য হয়ে গেল। তার বুক কাঁপছিল। জানালা বন্ধ করে সে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ঘুরে দাঁড়াতেই দেখলো তার ডেস্কে প্রাচীন আরবি ভাষায় একটা লাইন খোদাই করা রয়েছে, যার অর্থ ভুলে যাওয়া সত্তার অভিশাপকে ছেলে খেলা ভেবো না। পরদিন মাধুর্যর মনোযোগ আর ক্লাসে গেল না। তার ইসলামের ইতিহাসের অধ্যাপক, যিনি প্রাচীন নিদর্শনগুলোর উপর বিশেষজ্ঞ, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি নিদর্শন এনেছেন। একটি কালো তাবিজ, যা অভিশপ্ত আদিবাসীদের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। ছাত্ররা গুঞ্জন করছিল এই তাবিজ স্পর্শ করলে নাকি মানুষ তাদের জীবনের সবচেয়ে ভয়ানক দুঃস্বপ্ন দেখবে। সেদিন সন্ধ্যায় মাধুর্য নিজেকে সেই তাবিজটির দিকে টানতে থাকে। সোজা ভাষায় সেও নিজের কৌতূহল সামলাতে পারেনি। বিভাগের আর্কাইভ রুমে কাঁচের বাক্সে রাখা ছিল। বিশ্ববিদ্যালয়ের বেসমেন্টে থাকা সেই রুমটি ছিল ভৌতিক গল্পের আখড়া। একজন পরিচ্ছন্নতা কর্মী দাবি করেছিলেন যে সেখানে কেউ না থাকলেও নাকি ফিস ফিস এবং পায়ের আওয়াজ শোনা যায়। মাধুর্য তাবিজটির সামনে দাঁড়ালো। পুরো রুম ঠান্ডা। সে কাঁচের ওপর শ্বাস ফেললে তুষারের মতো ধোঁয়া জমে যায়। তাবিজটির খোদাই করা কারুকাজ পরীক্ষা করতে সে ঝুঁকলো। হঠাৎ করে বাতিটি মিটমিট করে জ্বলতে আর নিভতে শুরু করলো এবং একটি গভীর গর্জনে পুরো রুম জুড়ে একটা আওয়াজ উঠল, প্রতিধ্বনিত হলো। সে চলে যেতে চাইল, কিন্তু দরজাটির নিচ থেকেই বন্ধ হয়ে গেল। গর্জনটি রূপান্তরিত হলো এমন এক ফিসফিসানিতে, যা অদ্ভুত এক ভাষায় বলে চলেছে। এরপর সে দেখতে পেল একটা ছায়া সিলিং এর ওপর হামাগুড়ি দিয়ে যাচ্ছে। তার হাত পাগুলো ছিল অস্বাভাবিক লম্বা, আর মুখটি কেমন যেন পচা মাংসের মতো, আর চোখে একাধিক কোটর ছিল, যেন এখনই ছিঁড়ে পড়ে যাবে চোখের অংশটা। সেই ছায়া হঠাৎ মাটিতে পড়ে গেল মাধুর্যর কাছাকাছি। মাধুর্য চিৎকার করে দরজা ধাক্কাতে লাগলো, যতক্ষণ তার না খুলে যায়, কিন্তু দরজা খুলল না। সূরা পড়তে পড়তে আল্লাহর অসীম রহমতে দরজা একটু ফাঁকা হলে সে ছুটে পালালো।
পরের দিন মাধুর্যর চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। রাতে সে তার বিছানার নিচে আঁচড়ের শব্দ শুনতে পায়, যেন কিছু একটা বেরিয়ে আসার চেষ্টা করছে। তার বইগুলো নিজে থেকেই নড়ে চড়ে ওঠে, বাতাস ছাড়াই পৃষ্ঠাগুলো উড়ে যায়। পচা গন্ধটি যেন তার অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে উঠেছিল। এক রাতে সে ঘুম থেকে উঠে দেখে তার রুমমেট তার উপর দাঁড়িয়ে আছে। তার চোখগুলো পেছন দিকে ঘুরে গেছে এবং গভীর কণ্ঠে সে বলছে, তার জেগে ওঠার পালা, রক্তের স্রোত ঝরে যাবে। কিছুক্ষণ পরই তার রুমমেটটি মাটিতে পড়ে যায় এবং জ্ঞান ফেরার পর সে আর কিছুই মনে করতে পারে না। মাধুর্য এসবের উত্তর খুঁজতে একজন পুরনো ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেব মনোযোগ দিয়ে কথা শুনলেন এবং তার মুখ ক্রমশ গম্ভীর হয়ে উঠল। তুমি এমন এক জিনকে জাগিয়ে তুলেছ যে তাবিজটির সাথে আবদ্ধ ছিল, ইমাম সাহেব বললেন। এই জিনটি ক্রোধ এবং হতাশার একটি অস্তিত্ব, যা অচেনা কোনো প্রাচীন অভিশাপের সাথে যুক্ত। তাবিজটিকে সঠিক স্থানে ফেরত দিতে হবে, না হলে এটি তোমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাবে। ইমামের সাহায্যে মাধুর্য জানতে পারে যে তাবিজটি তার বাড়ির কাছাকাছি গাইবান্ধার গোরস্তান মসজিদের কবরস্থান থেকে চুরি করা হয়েছিল। সে সিদ্ধান্ত নেয় এটি সে ফিরিয়ে দেবে। সেই রাতে যখন সে রওনা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যেন মন্দ শক্তিতে জীবন্ত হয়ে ওঠে। কার্জন হল পার হওয়ার সময় সে মৃদু কান্নার আওয়াজ শুনতে পায়। গেটের ভেতরে তাকিয়ে দেখতে পায় একটা অশরীরী, যার অস্বাভাবিকভাবে মুখটা প্রসারিত। সে মাধুর্যর দিকে আঙুল ইশারা করে তাকে ডাকছে, হায়। যাওয়ার পথে বাসেও তেমন একটা শান্তি পেল না। হঠাৎ করে দেখে বাস পুরো ফাঁকা, সিটের নিচে আঁচড়ের শব্দ। সেই মুহূর্তেই কে যেন তার পা চেপে ধরল। জীর্ণ শীর্ণ হয়ে নিচে তাকাতেই অন্ধকার এক ধরনের মুখমণ্ডল সমন্বিত একটা মাথা দেখতে পেল। ঠিক কঙ্কাল নয়, এটা যেন শুকনো অর্ধ চামড়াযুক্ত তৈলাক্ত কোনো চেহারা। নিচ থেকে কালো হাতটা বাড়িয়ে যেন গলা চেপে ধরবে। বাসের কন্ডাক্টর টিকিট চাওয়ার জন্য তাকে জাগালো। সে বলল, ভাই, খারাপ স্বপ্ন দেখছিলেন নাকি? গঙ্গ শব্দ করছিলেন? হো, তাহলে এতক্ষণ স্বপ্ন ছিল এটা। বাকি রাত সে জেগেই কাটালো। বাসেও অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করলো। বাস ড্রাইভার বারবার পথ গুলিয়ে ফেলছিল। সিগারেটের আগুন ধরানোতে আগুন নিভে যাচ্ছিল। সব থেকে আজব কাহিনী হলো, এত রাত হওয়া সত্ত্বেও কোথা থেকে যেন এতগুলো কুকুর বারবার বাসের কাছাকাছি চলে আসছিল। হেল্পার বারবার বাস থামিয়ে দেখছিল বাসের নিচে কিছু পড়লো কিনা। এভাবেই গাইবান্ধার কবরস্থানে পৌঁছলো মাধুর্য। দেখে তাবিজটি তার পকেটে গরম হয়ে উঠেছে, যেন প্রতিটি পদক্ষেপে এর প্রতিরোধ বাড়ছে। কবরস্থানের মাঝখানে একটা জীর্ণ কবর ছিল, যার উপরে সেই আরবি স্ক্রিপ্ট লেখা। তাবিজটি কবরের উপর রাখতেই পুরো মাটি কেঁপে উঠল। ভুলবশত মাধুর্যর এক পা কবরের মাটি ভেঙে ভেতরে ঢুকলো। ভয় শরীর নড়ছিল না তার। পা বের করার চেষ্টা করতেই দেখে ভেতরে লাশের মুখটা খোলা, পচা অঙ্গ প্রত্যঙ্গগুলোর মিশ্রণ। মাধুর্যর কলিজাটা কেঁপে ওঠে। তবে কি এই জিনের কাহিনীর সঙ্গে কবরের আযাবের সম্পর্ক আছে? একটি ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনতে পেল সে। মাধুর্য কাঁপা কণ্ঠে ইমামের শিখিয়ে দেয়া দোয়া পড়তে শুরু করলো। আপনারা হয়তো ভাবছেন ঘটনাটি এখানে শেষ। ভালোই হতো তাহলে। মাধুর্য এরপর বিশ্ববিদ্যালয়ে ফিরে আসে। ভেবেছিল চিরতরে বদলে যাওয়া অবস্থায় পাবে সব, কিন্তু এতটা সহজ ছিল না।
কিছু রাত ঘুমানোর সময় সে এখনো তার বিছানার নিচ থেকে মৃদু আঁচড়ের শব্দ শুনতে পায়। ধ্বংসাত্মক তাবিজ ফিরিয়ে দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবন যেন স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু সেটা ছিল শুধু বাইরে থেকে। ভেতরে ভেতরে সে জানতো কিছু একটা ঠিক নেই। তার চোখের নিচে কালি আর ফ্যাকাশে মুখটা এই সব অভিজ্ঞতার সাক্ষী। তাকে মাঝে মাঝে ঘুমের ঠিক আগে একটি কণ্ঠ ফিসফিস করে বলে, সে কখনোই বিশ্রাম নেয় না। কিছুদিনের মধ্যেই আবার তার বিছানার নিচ থেকে সেই পরিচিত আচরণ শব্দ ফিরে এলো। এটা প্রথমে মৃদু ছিল, কিন্তু প্রতি রাতে তা বেড়ে উঠছিল। যখনই সে তার বিভাগের আর্কাইভ রুমের পাশ দিয়ে যেত, মনে হতো কেউ যেন ফিসফিস করে তার নাম ধরে ডাকছে। মন এক মুহূর্তের জন্য শান্তি পায়নি। এক রাতে যখন ঢাকার আকাশে ভারী বৃষ্টি, মাধুর্যের জীবনের সবচেয়ে ভয়াবহ অধ্যায় শুরু। মাধুর্য রাতে লাইব্রেরি থেকে ফিরছিল, একটি বই হাতে যা ইসলামী অভিশাপ আর মানুষের রূহ নিয়ে লেখা। দুর্ভাগ্যক্রমে সেদিন ল্যাম্পপোস্টের বাতিগুলো ঠিকভাবে জ্বলছিল না। যখন সে আর্টস বিল্ডিং এর কাছে আসছিল, পেছন থেকে ধীর পায়ের একটা শব্দ শুনল। হঠাৎ করেই তার নাম শুনল সে অন্ধকার থেকে। মাধুর্য। গলার স্বরটা ছিল যেন ভাঙা, গভীর। সে পেছনে তাকালো, কিছু দেখতে পেল না। এর পরপরই ছায়াটা ওখান থেকে বেরিয়ে এলো। সেই বিকৃত মুখের মতো মানুষের অশুভ একাধিক চেহারা তার, যেন কয়েকটা মুখ খুব কষ্টে একটি মানবাকৃতিতে নিয়ে এসেছে। চেহারাগুলো কেমন যেন নড়ছিল, তাদের চোখ কোটরের ভেতরে। মাধুর্য অজ্ঞান হয়ে গেল। রাতে ঘুম ভেঙে যায় মাধুর্যর। সে বুঝতে পারে তার বিছানার চাদর ভিজে গেছে, কিন্তু সেটা পানি নয়, এটা কালো পচা গন্ধযুক্ত তরল। কিভাবে রুমে আসলো সে জানার উপায় নেই। বাথরুমে গিয়ে আয়নায় দেখে তাতে ফাটল, আর সেই ফাটলের মধ্যে লেখা মৃত্যু। ঘর থেকে বিছানার নিচে সেই আচরণের শব্দ হতে থাকে। একবার সে নিচে তাকাতেই দুটো লাল জলজলে চোখ দেখেছিল। আচমকা তার সবকিছু বুঝে ওঠার আগেই লাল চোখ সহ কালো ছায়া তার মুখের উপরে ঝাঁপিয়ে পড়ে। জ্ঞান ফেরার পর সে বুঝতে পারে যেখানে শুরু হয়েছিল সেখানেই ফিরে যেতে হবে। তাকে আবার সেই আর্কাইভ রুমে ফিরতে হবে। আর্কাইভ রুম তখন ভিন্ন রকমের মনে হচ্ছিল। ভাঙা গ্লাস কেসের জায়গায় একটা বিশাল আয়না ছিল। আধারে যার কালো পৃষ্ঠ যেন অন্ধকারের দরজা হয়ে গিয়েছে। মাধুর্য ধীরে ধীরে এগিয়ে গেল। যখন সে আয়নার সামনে দাঁড়ায়, আয়নার পৃষ্ঠটা তরলের মতো কাঁপতে থাকে। আয়না থেকে হঠাৎ করেই একটা কিছু বেরিয়ে আসে। তখনই তার মনে পড়ে ইমাম সাহেব তাকে আরবিতে খোদাই করা একটা ছুরি দিয়েছিলেন, যেটা অভিশপ্ত কিছুর বন্ধন কেটে দেওয়ার জন্য। মাধুর্য তার ব্যাগ থেকে সেই ছুরি বের করলো এবং দানবটির দিকে, বা অন্ধকারের বা আয়না থেকে বেরিয়ে আসা সেই দানবটির দিকে সে তার ছুরিটা নিক্ষেপ করলো। দানবটি পিছু হটেনি। আয়নার ভেতর থেকে আরো কিছু প্রত্যঙ্গের মতো সে যেন বেরিয়ে আসতে চেষ্টা করছিল। প্রাণ রক্ষার শেষ মুহূর্তে মাধুর্য সেই ছুরিটা আয়নার কেন্দ্রে চালিয়ে দেয়। দানবীয় সত্তাটি ধীরে ধীরে তারপরে মিলিয়ে যায়। পরদিন গার্ডরা মাধুর্যকে অচেতন অবস্থায় খুঁজে পায়। তার শরীরের ওপর গভীর ক্ষত, তার চুল কিছু অংশ থেকে মনে হচ্ছে টেনে ছেঁড়া হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে কথা বলেনি, শুধু ছাদের দিকে তাকিয়ে বারবার বলছিল সে কখনো বিশ্রাম নেয় না। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় আর্কাইভ রুম বন্ধ করে দেয়, কিন্তু রাত্রে শিক্ষার্থীরা বেসমেন্ট থেকে ফিসফিসানির শব্দ শুনতে পায়। মাধুর্য এখন তার নিজের FR হলে ফিরেছে।
সে খুব সাহসী আর খুব ধৈর্যশীল। তার মহসিন হলের পুরনো রুমে নতুন ছাত্ররা উঠে এসেছে, কিন্তু এতদিন পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্ধকার এই ঘটনাগুলো সবার মুখে মুখে ঘোরে, ফিসফিসানি শোনা যায়। এই ঘটনাটি আমরা পেয়েছিলাম এবং যার কাছ থেকে পেয়েছিলাম তারপরে তাকে আমরা ফোন করেছিলাম এবং তাকে জিজ্ঞেস করেছিলাম এই ঘটনার সত্যতা সম্পর্কে। তিনি বলেছেন এই ঘটনাটি সত্য এবং এই ঘটনাটি তিনি সংগ্রহ করেছেন, শুনেছেন এই ঘটনাটি এবং এই ঘটনাটি একটি সত্য ঘটনা। এবং বিশ্বাস করা বা না করা সবকিছু পুরোপুরি আপনাদের ব্যাপার। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল? না পারিয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ইয়েস, ভয়ের আরেক নাম ভূত.com। আপনারা শুনছেন ভূত.com। আমি রাসেল আছি সাথে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করছি। অনেকেই লিখছেন, আমি একটু লাইভ করে দেই মেসেজগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ আছেন কিনা কেউ জানতে চেয়েছেন। আমাদের সাথে আছেন আবু বকর ইন্ডিয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। আমাদের সঙ্গে আছেন সৌদি আরব থেকে, নামটা চলে গেল, ওহো, আচ্ছা, পাবনা থেকে আরাফাত আছেন, অনেকবার লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হাসান ফ্রম এনায়েতপুর সিরাজগঞ্জ। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও হবিগঞ্জ থেকে শুনছেন, নামটা কি ভাই, মিনহাজ, ওকে। দুবাই থেকে শুনছেন আমাদের মেহেদি হাসান আবারও পাঠিয়েছেন আমাদের সঙ্গে। এছাড়াও আরো অনেকেই আছেন, ফয়সাল আহমেদ রাজশাহী জেলার দুর্গাপুর থানা থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন মুসপিয়া নারায়ণগঞ্জ থেকে এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নোয়াখালী থেকে। আমাদের সঙ্গে আরো অনেকেই যুক্ত হচ্ছেন কিন্তু এই মুহূর্তে। সৌদি আরব থেকে সজীব আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন আলামিন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যখন দেখি মানুষজন জয়েন করছেন তখন আমি আসলে খুবই কি বলবো যে আবেগাপ্লুত হয়ে পড়ি, কারণ আমি জানি যে আপনারা বাংলাদেশে থাকেন আর পৃথিবীর যেখানেই থাকেন না কেন জীবন তো কঠিন, জীবন কঠিন, তারপরেও কিছুটা সময় যে আপনারা বেছে নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হন, এটা বিশাল একটা আনন্দের ব্যাপার, এটা বিশাল একটা ভালো লাগার ব্যাপার। আমি দেখতে পাচ্ছি মালয়েশিয়া থেকে ইব্রাহিম আমাদেরকে শুনছেন, আমাদেরকে মুর্শিদাবাদ থেকে শুনছেন, চলে গেল নামটা, আচ্ছা, মুর্শিদাবাদ থেকে আমাদেরকে অনেকেই শোনেন। আচ্ছা, মুর্শিদাবাদ থেকে শুনছেন রিয়েল লালগোলা মুর্শিদাবাদ থেকে শামীম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। অনেকেই শোনেন আমি জানি। আমাদের সঙ্গে সৌদি আরব থেকে শুনছেন, সৌদি আরবের নিয়ম সিটি থেকে শুনছেন এমডি আলামিন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে আছেন আবির নাটোর থেকে, ও মাই গড, কত জায়গা থেকে আজকে শুনছেন। রংপুর থেকে শুনছেন, মালয়েশিয়া থেকে জিহাদ আমাদেরকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন আশুলিয়া থেকে, দুবাই থেকে শুনছেন এমডি সাব্বির। আমাদের সঙ্গে কুয়েত থেকে আছেন সোহাগ। আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের দ্বিতীয় ঘটনায় যাব। আশা করছি প্রথম ঘটনার মতো দ্বিতীয় ঘটনাও যথেষ্ট আপনাদের আনন্দ দেবে। আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের দ্বিতীয় ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল? না পারিয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে
পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। একটা ঘটনায় যাব। এই ঘটনাটি সাবিত আলম সংগ্রহ করেছেন। তাকে এই ঘটনাটি বলেছেন হুমায়রা আন্টি। আমরা যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমাদের জীবনে কিছু ভরসার মানুষ থাকে, তাদের উপর ভরসা করে আমাদের জীবন কোথায় যায় জানি না। ঘটনাটা আমার বোন আফরোজার। বলছি শুনুন। সকাল গড়িয়ে দুপুর হতে চলল, অথচ আফরোজা এখনো বিছানায়। নিচ থেকে দাদির গলা ভেসে আসলো, আফরোজা, আফরোজা ওঠো, আব্দুল্লাহ তো এলো বলে। দাদির গলার আওয়াজ কানে আসতেই আফরোজার তন্দ্রা ভাবটা কেটে গেল। কিন্তু আব্দুল্লাহর নামটা শোনা মাত্রই সে ধরফর করে উঠে বসলো। আজ তো আব্দুল্লাহর সাথে নতুন বাড়ি দেখতে যাওয়ার কথা। দাদি সম্ভবত বসার ঘরে তসবিহ গুনছিলেন। মুহূর্তের মধ্যেই আব্দুল্লাহ হাতে খাবারের প্যাকেট আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঘরের ভেতর প্রবেশ করলো। হাতের প্যাকেটগুলো দাদির দিকে বাড়িয়ে দিল সে। মুহূর্তের মধ্যেই পাশের চেয়ারটায় বসে পড়ল। দাদি তাকে বললেন, শোনো বাবা, তোমরা তো নতুন বাড়ি দেখতে যাচ্ছ। আমি তোমাকে কোরআনের যে আয়াতগুলো বলে দিয়েছি, নতুন ঘরে ঢোকার সময় এগুলো পড়তে পড়তে প্রবেশ করবে। এতে বরকত হবে আর সব ধরনের বালা মুসিবত দূর হবে। দাদির এই সতর্ক বাণী আর উপদেশের উত্তরে আব্দুল্লাহ মাথা নেড়ে বলল, তুমি একদম চিন্তা করো না দাদি, তুমি যেমন বলেছ আমি তেমনটাই করব। আফরোজা আর আব্দুল্লাহর বিয়ের বয়স সবেমাত্র 1 মাস। আফরোজার জীবনটা খুব একটা সহজ ছিল না। ছোটবেলায় সে তার বাবা মা দুজনকেই হারিয়েছে। তারপর থেকেই দাদি তাকে বুকে আগলে রেখেছে। অন্যদিকে আব্দুল্লাহর পরিবার এই বিয়েতে একেবারেই রাজি ছিল না। তারা চেয়েছিল আব্দুল্লাহর বিয়ে হোক তাদের নিজেদের পছন্দের কোনো মেয়ের সাথে, বিশেষ করে কোনো আত্মীয় স্বজনের মধ্যে। কিন্তু আব্দুল্লাহ ছিল নাছোড়বান্দা। সে আফরোজাকে ভালোবাসতো। পরিবারের প্রবল আপত্তির পরেও সে আফরোজাকেই বিয়ে করে ঘরে তুলেছে। বিয়ের পর এখন তাদের নতুন সংসারের জন্য একটা আলাদা ছাদ দরকার। দাদি চেয়েছিলেন ওরা দুজন তার কাছেই থাকুক, কিন্তু আব্দুল্লাহ রাজি হয়নি। সে দাদিকে বুঝিয়ে বলেছে সে চায় তাদের দাম্পত্য জীবনটা নিজেদের মতো করে একটু গুছিয়ে নিতে। আব্দুল্লাহ ইতোমধ্যেই সব ব্যবস্থা করে ফেলেছে। নতুন একটা বাড়ি তাদের খুবই পছন্দ হয়েছে। বাড়ি দেখে আসার মাত্র 2 দিনের মধ্যেই তারা সেই নতুন বাসায় উঠে গেল। বেশ কিছুদিন ধরেই টানা বৃষ্টির কারণে শীতের তীব্রতাও খানিকটা বেড়েছে। আব্দুল্লাহ অফিস থেকে ফিরে জানালো আজ দুজনে বাইরে কোথাও ডিনার করবে। আফরোজাও এটা আপত্তি করল না। দুজনে মিলে তৈরি হয়ে বেরিয়ে পড়ল। গন্তব্য শহরের এক শপিং মল। শপিং মল ঘোরার সময় আফরোজার কেন যেন বারবার মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে। ভিড়ের মধ্যেও তার মনে হচ্ছিল একজোড়া অদৃশ্য চোখ তার পিঠের ওপরে স্থির হয়ে আছে। সে কয়েকবার পেছনে তাকালো, কিন্তু পরিচিত বা সন্দেহজনক
কাউকেই দেখতে পেল না। সে ভাবল হয়তো মনের ভুল, নতুন জায়গায় এসেছে তাই হয়তো এমন লাগছে। এই ভেবে সে অস্বস্তিটা ঝেড়ে ফেলার চেষ্টা করলো। কেনাকাটা আর খাওয়া দাওয়া শেষ করতে করতে বেশ রাত হয়ে গেল। ক্লান্ত শরীরে তারা বাড়ির পথ ধরল। নতুন বাসাটা যে এলাকায়, সেখানে পার্কিং এর জায়গা পাওয়া এক মহা মুসিবত। আব্দুল্লাহ কোথাও গাড়ি রাখার মতো জুৎসই জায়গা না পেয়ে বাসার কিছুটা দূরে গাড়ি থামিয়ে আফরোজাকে সেখানেই নেমে যেতে বলল। বাড়ির গেট কাছে হওয়ায় আফরোজা গাড়ি থেকে নেমে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। রাস্তাটা বেশ নির্জন। আফরোজা কয়েক কদম এগোতেই হঠাৎ কানের একেবারে কাছে ফিস ফিস করে কেউ যেন কিছু একটা বলল, অস্পষ্ট কিন্তু হাড় হিম করা সেই আওয়াজ। সাথে সাথেই এক উগ্র বিকট গন্ধ তার নাকে এসে ধাক্কা দিল। গন্ধটা এতটাই তীব্র যে তার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। আফরোজার শির দ্বারা বেয়ে একটা হিম শীতল স্রোত নেমে গেল। সে দ্রুত পা চালাতে চাইল, কিন্তু মনে হলো তার পা দুটো যেন মাটির সাথে গেঁথে গেছে। হাজার চেষ্টা করেও সে পা নাড়াতে পারছিল না। ভয় তার কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাঁপা কাঁপা শরীরে সে পেছনে ঘুরল, আর ঘুরতেই যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। বাতাসের মধ্যে ভাসছে এক অদ্ভুত ধোঁয়াটে অবয়ব। কুচকুচে কালো ছায়ার মতো সেই আকৃতির মাঝে জল জল করছে দুটো বড় চোখ। সেই চোখে লাল রঙের শিরাগুলো স্পষ্টভাবে ভেসে আছে, যেন আগুনের গোলার মতো জ্বলছে সেটা। সেই বিভীষিকাময় সত্তাটা তার দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যা ভয়ের মাত্রা আরো বাড়িয়ে দিল। আতঙ্কে আফরোজা তার শরীরের সর্বশক্তি দিয়ে চিৎকার করলো। পর মুহূর্তেই তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। দূরে গাড়ি পার্ক করে ফিরছিল আব্দুল্লাহ। আফরোজার চিৎকার শুনে সে চমকে উঠল। তাকিয়ে দেখল আফরোজা মাটিতে পড়ে আছে। প্রায় ঘন্টা দুয়েক পর আফরোজার জ্ঞান ফিরল। চোখের পাতা মেলতেই সে দেখল অচেনা এক পরিবেশ। সাদা দেওয়াল, নাকে আসছে ওষুধের কড়া গন্ধ। সে বুঝতে পারল সে হাসপাতালের বিছানায় শুয়ে আছে। পাশে একজন নার্স কিছু একটা লিখছিলেন। আফরোজাকে নড়তে দেখে তিনি এগিয়ে এলেন। আফরোজা বিড়বিড় করে বলল, আমি এখানে কেন, কিভাবে? নার্স বললেন, আপনার স্বামী আপনাকে অজ্ঞান অবস্থায় নিয়ে এসেছেন। আপনি কি এর আগেও কখনো এভাবে জ্ঞান হারিয়েছেন? আফরোজা অবাক হয়ে বলল, না তো, আমার জীবনে এটাই প্রথম হলো। নার্স একটু চিন্তিত ভঙ্গিতে বললেন, আপনার মৃগী রোগ বা এপিলেপসি আছে। আজ আপনার সেই রোগেরই একটা বড় অ্যাটাক হয়েছিল। আফরোজা জানালো তার ছোটবেলা থেকে কখনোই কোনো সমস্যা ছিল না। আজ হঠাৎ এমন সমস্যা কেন হবে? নার্স তাকে আশ্বস্ত করে বললেন, অনেক সময় অনেক রোগ চাপা থাকে, পরে প্রকাশ পায়। ডাক্তার নোমান আপনার কেসটা দেখছেন। ঘন্টা খানেকের মধ্যেই তিনি রাউন্ডে আসবেন। তখন আপনি সবকিছু জানতে পারবেন। আপনার স্বামী বাইরে অপেক্ষা করছে। আফরোজা আর কোনো প্রশ্ন করল না। ডক্টরের সঙ্গে কথা বলা শেষে তারা দুইজন বাসার জন্য রওনা হলো। ডাক্তারের কথাগুলো শুনে দুজনেই বেশ ঘাবড়ে গিয়েছিল। ডাক্তার বলছেন, এখন থেকে খুব সাবধানে থাকতে হবে, সময় মতো ওষুধ খেতে হবে, আর বেশি টেনশন করা যাবে না। বাসায় পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে গেল। আব্দুল্লাহ আফরোজাকে বেডরুমে শুইয়ে দিয়ে ডাইনিং স্পেসে এসে বসলো। কফির মগে চুমুক দিতে গিয়ে হঠাৎ তার মনে হলো ঘরে সে একা নয়, আরো কেউ যেন এই ঘরে উপস্থিত। তার ঘাড়ের কাছে বাতাসের একটা ঝাপটা লাগলো।
প্রথমে সে ভাবলো মনের ভুল, হয়তো ক্লান্তি থেকে এমন হচ্ছে, কিন্তু পর মুহূর্তেই সে স্পষ্ট দেখলো করিডোরের পাশ দিয়ে একটা কালো ছায়া বাথরুমের দিকে এগিয়ে গেল। আব্দুল্লাহ চমকে উঠল। আফরোজা, তুমি? সে ডাক দিল। কোনো উত্তর নেই। কফির মগটা টেবিলে নামিয়ে রেখে দ্রুত পায়ে বাথরুমের দিকে গেল। বাথরুমের দরজাটা আধ খোলা, ভেতরে পানির কল ছাড়ার শব্দ। আব্দুল্লাহ দরজাটা পুরো খুলে দেখল আফরোজা বেসিনের সামনে দাঁড়িয়ে মুখে পানির ঝাপটা দিচ্ছে। আব্দুল্লাহ স্বস্তির নিঃশ্বাস ফেলল, আবার একটু বিরক্তও হলো। সে কাছে গিয়ে আফরোজার বাহু স্পর্শ করে বলল, তোমাকে না বললাম ওষুধ খেয়ে চুপচাপ শুয়ে থাকতে, আবার উঠে এসেছ। আফরোজার হাতে হাত রাখতেই আব্দুল্লাহ আঁতকে উঠল। কি অসম্ভব ঠান্ডা, যেন বরফের উপরে হাত রেখেছে সে। মানুষের শরীর এত ঠান্ডা হতে পারে? তোমার শরীরটা একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। চলো চলো, জলদি বিছানায় চলো, আবার জ্বর টর না এসে যায়। বলতে বলতে আব্দুল্লাহ তাকে জোর করেই বেডরুমে নিয়ে গেল। রুম হিটারের পাওয়ারটা বাড়িয়ে দিয়ে সে আফরোজাকে লেপ দিয়ে ঢেকে দিল। পুরো সময়টায় আফরোজা একটা কথাও বলল না। তার দৃষ্টি ছিল ভাবলেশহীন, যেন সে অন্য কোনো জগতে আছে। সে চুপচাপ শুয়ে পড়ল। আব্দুল্লাহর কথার কোনো প্রতিক্রিয়া নেই তার মধ্যে। পরদিন আব্দুল্লাহ অফিসে গেল না। সে ফোন করে ছুটি নিয়ে নিল। আফরোজার শরীরটা এখন একটু ভালো। দুপুরের দিকে আব্দুল্লাহ বাইরে থেকে খাবার নিয়ে আসার জন্য বের হলো। আব্দুল্লাহ বেরিয়ে যাওয়ার পরে আফরোজা তার বান্ধবীর সাথে ফোনে গল্প করছিল। কথা বলতে বলতেই হঠাৎ আফরোজার কানে একটা শব্দ এলো। বাথরুম থেকে শাওয়ার ছাড়ার শব্দ হচ্ছে। পানির ঝরঝর আওয়াজটা এতটাই স্পষ্ট যে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। আফরোজা ভাবল আব্দুল্লাহ ফিরে এসেছে, তাই সে ফোন কেটে দিয়ে বিছানা থেকে নেমে বাথরুমের দিকে এগিয়ে গিয়ে দরজায় টোকা দিল। আব্দুল্লাহ, তুমি কি ভেতরে? ভেতর থেকে কোনো উত্তর এলো না। পানির শব্দটা একটানা হয়েই যাচ্ছে। আফরোজা সাহস করে দরজাটা একটু ফাঁক করলো। যা দেখলো তাতে তার চোখ ছানা বড়া হয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে আব্দুল্লাহ চুল আঁচড়াচ্ছে। তার পরনে সেই কাপড়গুলোই যা সে পড়েছিল সকালে। আফরোজা অবাক হয়ে বলল, আরে তুমি এখনো যাওনি? যাকে যাওনি যখন যাওয়ার দরকারও নেই, আমি কিছু একটা বানিয়ে নিচ্ছি। আফরোজা উত্তরের অপেক্ষা না করে কিচেনের দিকে যাওয়ার জন্য ঘুরল। ঠিক সেই মুহূর্তে সদর দরজার তালা খোলার শব্দ হলো। আফরোজা থমকে গেল। তার বুকের ভেতরটা ধক করে উঠল। যদি আব্দুল্লাহ বাথরুমে থাকে, সদর দরজা খুলছে কে? ভয়ে সে দেয়ালের সাথে লেপটে গেল। আর চোখের সামনেই সদর দরজাটা খুলে আব্দুল্লাহ খাবারের প্যাকেট নিয়ে ঘরে ঢুকলো। কি ব্যাপার আফরোজা, তুমি এখানে দাঁড়িয়ে আছো যে? তোমাকে না বললাম শুয়ে থাকতে? বলতে বলতে আব্দুল্লাহ খাবারগুলো ডাইনিং টেবিলে রাখলো। তারপর সে আফরোজার দিকে এগিয়ে এলো। আফরোজার চোখ তখনও ভয়ে বড় বড় হয়ে আছে। সে কাঁদছে। আব্দুল্লাহ তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আফরোজা কাঁপা কাঁপা আঙুল দিয়ে বাথরুমের দিকে ইশারা করলো। তুমি যদি এখানে থাকো, তাহলে ভেতরে কে? আব্দুল্লাহ বলল, তোমার মনের ভুল এসব। আফরোজা প্রায় কেঁদে উঠল। না না, এটা ভুল না, আমি সত্যি দেখেছি। বাথরুমের দরজাটা খোলাই ছিল। আব্দুল্লাহ বাথরুমের দিকে এগিয়ে গেল। গিয়ে দেখল ভেতরে কেউ নেই। শাওয়ারটাও বন্ধ। পানির একটা ফোঁটাও কোথাও নেই, সব একদম শুকনো। আব্দুল্লাহ আফরোজাকে ডেকে বলল, এই দেখো, কেউ নেই। আফরোজা ভয়ে ভয়ে উঁকি দিল। সত্যি তো, কেউ নেই।
আব্দুল্লাহ তাকে টেবিলে খেতে নিয়ে গেল এবং বলল, সকালের কড়া ওষুধের ডোজের কারণে এরকম হচ্ছে, হ্যালুসিনেট করছো। আফরোজা বারবার বাথরুমের দিকে তাকাচ্ছিল। সে জানে সে পাগল নয়, সে যা দেখেছে তা কোনো কল্পনা ছিল না। তাই ওই অবয়বটা হুবহু আব্দুল্লাহর মতোই ছিল। কিন্তু এখন আব্দুল্লাহর এই স্বাভাবিক আচরণ দেখে তার নিজের মস্তিষ্ককেই অবিশ্বাস করতে ইচ্ছে করছে। তবে তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বলছিল এই বাড়িতে মহা বিপদ ঘনিয়ে আসছে। পরের 2 দিন মোটামুটি শান্তিতেই কাটলো। আফরোজা নিজেকে বোঝালো যে হয়তো ওই দিনের ঘটনাটা মনের ভুলই ছিল। শরীর দুর্বল থাকলে মানুষ কত কিছুই না দেখে। সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। সেদিন সকালে আব্দুল্লাহ অফিসে চলে যায়, আফরোজা বাসায় একা। হঠাৎ তার নাকে একটা পোড়া গন্ধ এলো, খুব তীব্র পোড়া গন্ধ, যেন কাপড় বা প্লাস্টিক পড়ছে। সে দ্রুত কিচেনে গেল। চুলা তো বন্ধ, কোথাও কিছু পুড়ছে না, তাহলে গন্ধটা আসছে কোত্থেকে? সে ড্রয়িং, ডাইনিং সব চেক করলো। গন্ধটা ক্রমশ তীব্র হচ্ছে। উদ্বিগ্ন হয়ে সে বেডরুমের দিকে দৌড় দিল। দরজা খুলেই সে আর্তনাদ করে উঠল। তার আলমারির পাল্লা খোলা, আর ভেতর থেকে ঝুলিয়ে রাখা শাড়ি আর জামা কাপড়গুলোতে দাও দাও করে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে জানালার পর্দার দিকে ছড়িয়ে পড়ল। আগুনের তাপে আর ধোঁয়ায় ঘরটা ভরে উঠল। আফরোজা চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসলো। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলো। সবাই মিলে পানি ঢেলে, বালু ছিটিয়ে, অনেক কসরত করে আগুন নিয়ন্ত্রণে আনলো। খবর পেয়ে আব্দুল্লাহ অফিস থেকে পাগলের মতো ছুটে এলো। ততক্ষণে আগুন নিভে গেছে, কিন্তু ঘরের অর্ধেক জিনিসপত্র পুড়ে ছাই। সবাই অবাক। ঘরে কোনো শর্ট সার্কিট হয়নি, মোমবাতি বা মশার কয়েলও জ্বলছিল না। তাহলে বন্ধ আলমারির ভেতরের কাপড়ে আগুন লাগবে কিভাবে? ফায়ার সার্ভিসের লোকেরাও কোনো সদুত্তর দিতে পারছিল না। আব্দুল্লাহ আর আফরোজা দুজনেই হতভম্ব হয়ে রইল। এই রহস্যের কোনো কুল কিনারা করতে পারছিল না তারা। এই ঘটনার পর থেকে আফরোজার শরীর আরো খারাপ হতে শুরু করলো। সে দিন দিন শুকিয়ে যেতে লাগলো, চোখের নিচে কালি পড়ে গেল। সে অনুভব করলো যখন সে ঘরে একা থাকে তখন কেউ তার পাশেই দাঁড়িয়ে থাকে, কেউ ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস ফেলে। কখনো মনে হয় কেউ তার নাম ধরে ফিস ফিস করে ডাকছে, কিন্তু তাকালে কাউকে দেখা যায় না। এই ঘটনার পর থেকে আফরোজার শরীর আরো খারাপ হতে শুরু করলো। সে দিন দিন শুকিয়ে যেতে লাগলো, চোখের নিচে কালি পড়ে গেল। সে অনুভব করত সে ঘরে একা থাকে না, কেউ তার সাথে থাকে। একদিন দুপুরে সে সোফায় বসে টিভি দেখছিল। হঠাৎ তার মনে হলো কানের কাছে কেউ মুখ এনে শ্বাস নিচ্ছে। গরম বাতাসের ঝাপটাটা তার কানে আর গালে লাগলো, আর লোম দাঁড়িয়ে গেল। সে স্পষ্ট বুঝতে পারল কোন এক অদৃশ্য সত্তা ঠিক তার পেছনে দাঁড়িয়ে তাকে দেখছে, কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখার মতো শক্তিটুকু কেউ যেন শুষে নিয়েছে। হঠাৎ তার কাঁধের ওপর এক বিশাল ভার নেমে এলো। মনে হলো কেউ যেন শক্ত হাতে তার কাঁধ চেপে ধরেছে। আফরোজার হৃৎপিণ্ড লাফাচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তারপর যা ঘটল তা ছিল চরম বিভীষিকাময়। আফরোজা দেখল তার শরীরটা মাটির ওপর থেকে যেন শূন্যে ভাসছে। তীব্র আতঙ্কে তার চোখ উল্টে গেল। কিছুক্ষণ শূন্যে ভাসার পর সে জ্ঞান হারালো। জ্ঞান ফেরার পর সে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো। টানা 3 দিন হাসপাতালে থাকার পর ডাক্তার যখন রিলিজ দিলেন, আব্দুল্লাহ তাকে বাড়ি নিয়ে যেতে চাইল, কিন্তু আফরোজা জেদ ধরল সে তার ওই অভিশপ্ত বাড়িতে আর ফিরবে না। সে সোজা তার দাদির কাছে চলে যাবে।
আব্দুল্লার হাজার অনুরোধ আর রাগারাগি উপেক্ষা করে সে দাদির বাড়িতেই উঠল। দাদির বাড়িটাই এখন একমাত্র নিরাপদ আশ্রয় মনে হচ্ছে। দাদির সামনে বসে আফরোজা হাওমাও করে কাঁদল। শুরু থেকে শেষ পর্যন্ত সেই পার্কিং লটের ঘটনা থেকে শূন্যে ভাষা সব বলল। দাদি সব শুনলেন। তিনি বুঝলেন এটা কোনো সাধারণ রোগ নয়, এটা ডাক্তারের কাজ নয়। পরদিন সকালে আফরোজা ঘুম থেকে উঠলে দেখল দাদি নেই। প্রায় 1টার দিকে কলিং বেল বাজলো। দরজা খুলে দেখল দাদি দাঁড়িয়ে আছে, আর তার সাথে এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, পরনে সাদা পাঞ্জাবি, মুখে সাদা দাড়ি, হাতে তসবিহ। তার দৃষ্টি ভীষণ ধারালো। দাদি আফরোজাকে ইশারা করলেন ভেতরে যাওয়ার জন্য। সেই হুজুর ঘরে ঢুকে সোফায় বসলেন। আফরোজা তাকে সালাম দিয়ে একপাশে জড়সড় হয়ে বসলো। হঠাৎ আফরোজার শরীরটা কেমন যেন গুলিয়ে উঠল। তার মনে হলো পেটের ভেতর থেকে এক অচেনা শক্তি ওপরের দিকে উঠে আসছে। তার মাথা ঝিমঝিম করতে লাগলো। হুজুর তসবিহ জপছেন আর বিড়বিড় করে কিছু পড়ছেন। তিনি যতই পড়ছেন আফরোজার কষ্ট ততই বাড়ছে। হঠাৎ আফরোজার মুখ থেকে এক ভয়ঙ্কর পুরুষালী এবং কর্কশ গলার আওয়াজ বের হয়ে আসলো, বন্ধ করো, বন্ধ করো এসব। দাদি ভয়ে কেঁপে উঠলেন। আফরোজার চোখ উল্টে গিয়ে সম্পূর্ণ হলুদ হয়ে গেছে। তার মুখভঙ্গি পাল্টে গিয়ে হিংস্র রূপ ধারণ করেছে। হুজুর থামলেন না। তিনি আরো জোরে তসবিহ পড়তে লাগলেন। কে তুই? এই মেয়েকে কেন কষ্ট দিচ্ছিস? তিনি জিজ্ঞেস করলেন। আফরোজার শরীর থেকে সেই জিন উত্তর দিল, তুই কে আমাকে প্রশ্ন করার? হুজুর জিজ্ঞেস করলেন, কেন এসেছিস? জিনটা বলে উঠল, আমাকে পাঠানো হয়েছে। আব্দুল্লাহ আমাকে পাঠিয়েছে। আব্দুল্লাহ? সে তোর স্বামী, সে কেন পাঠাবে? জিনটা বিভৎসভাবে হেসে উঠল। স্বামী? ও তো ওকে ঘৃণা করে। আফরোজা বিয়ের আগে আব্দুল্লাহকে ফিরিয়ে দিয়েছিল, অন্য কাউকে পছন্দ করত। আব্দুল্লাহ সেই অপমান ভোলেনি। ও কালো জাদুর আশ্রয় নিয়েছে। ও চেয়েছিল আফরোজাকে বিয়ে করে তারপর তিলে তিলে শেষ করে দেবে। দাদি এই কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন। হুজুর এবার কঠোর হলেন। তিনি জিনের দিকে তাকিয়ে বললেন, তুই এখান থেকে যাবি, আব্দুল্লাহর কাছেও ফিরবি না, কোনোদিন এই মেয়ের ছায়াও মারাবি না। যদি না যাস তবে তোকে আমি এই বোতলে বন্দি করে সাগরে ভাসিয়ে দেব। তুই আজ থেকে আজাদ, চলে যা। জিনটি মেনে নিল। বাবাজি তসবিহ দিয়ে আফরোজার গায়ে ফু দিলেন। সাথে সাথে আফরোজার শরীরটা একদম বড় ধরনের একটা ঝাঁকুনি দিয়ে শান্ত হয়ে গেল। সে আবারও জ্ঞান হারালো। বাবাজি দাদির দিকে তাকিয়ে বললেন, মা, ও এখন মুক্ত। আমি একটা কালো সুতো পরিয়ে দিচ্ছি, ওর হাতে বেঁধে দেবেন। আর সাবধান, আব্দুল্লাহ আবার কালো জাদু করতে পারে, আপনারা খেয়াল রাখবেন। বাবাজি চলে যাওয়ার কিছুক্ষণ পর আফরোজার জ্ঞান ফিরল। সে খুব দুর্বল বোধ করছিল। দাদি তাকে জড়িয়ে ধরে সব ঘটনা খুলে বলল। আব্দুল্লাহর এই ভয়ঙ্কর রূপের কথা শুনে আফরোজা পাথর হয়ে গেল। এই বলে হুমায়রা আন্টি ওনার ঘটনা শেষ করেন। খুব অদ্ভুত কিছু ঘটনা এই পৃথিবী জুড়েই ঘটে। এই পৃথিবী বড়ই রহস্যময়। তেমন একটা ঘটনা শুনলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে যারা ঘটনা পাঠাতে চান তারা আমাদের ইমেল অ্যাড্রেস মনে রাখবেন, russell.bhoot.com@gmail.com। এইখানে আপনাদের পছন্দের ঘটনা বা যেগুলো ঘটনা আপনাদের কাছে ভালো লাগে, আপনারা সংগ্রহ করেছেন বা আপনাদের সাথে ঘটেছে, সেই ঘটনাগুলো
পাঠিয়ে দিতে ভুলবেন না। আর আপনারা যারা শুনছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল? কথা না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আজকের এই এপিসোডটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। সাব্বিজির ঘটনা চাই। হ্যাঁ, সাব্বিজির ঘটনা আপনারা শুনবেন জানুয়ারি মাসের 1 তারিখে। জানুয়ারি মাসের 1 তারিখে যে এপিসোডটা, সেই এপিসোডে আপনারা মানে প্রথম দিনেই আপনারা সাব্বিজির ঘটনা পেয়ে যাবেন। এর আগেও আপনারা সুকান্ত মাইতির আরেকটি ঘটনাও কিন্তু পাবেন। সুতরাং সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে চমৎকার কাটবে এই সময়টা। আর সেই সাথে সুকান্ত মাইতির সাব্বিজি অনেকদিন পর আসছে। কেউ যদি মিস করতে না চান তাহলে আপনারা কিন্তু আসলেই বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে ফেলতে পারেন টু গেট অল দ্য নোটিফিকেশনস। আমরা তো জানাবোই আপনাদেরকে। আর আমাদের ফেসবুক পেজে আপনাদের সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি যে মানে আমরা খুব দ্রুত আসলে 1 লাখে পৌঁছে গিয়েছিলাম। সেখান থেকে 2 লাখে যেতে আমাদের লম্বা সময় পাড়ি দিতে হয়েছে। বাট ফাইনালি সেখানে এখন 2 লাখ মানুষ আমাদের ফেসবুকে আছেন এবং আমি জানি যে এই সংখ্যাটা আরো অনেক বড়। যারা আপনারা আমাদের পেজে আসেন বা আমাদের পেজে কথা বলেন না, আমি চাইবো যে আপনারা এই পেজের সাথে যুক্ত থাকুন। এই পেজেও বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনাদের জানানো হয়। সুতরাং ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আর আমাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেটা তো আপনারা জানেনই। আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। অনেক লম্বা একটা এপিসোড করতে পারলাম না, কারণ হচ্ছে যে আসলে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার 4 দিন করতে হয় তো। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি। বাট আপনারা যদি কেউ ঘটনা পড়তে আগ্রহী হন, আমার সাথে জয়েন করতে চান, স্টুডিওতে লাইভ আসতে চান, অবশ্যই জানাতে ভুলবেন না। ইমেলের মাধ্যমেও জানাতে পারেন, ইনবক্সেও জানাতে পারেন, এমনকি আপনারা ফেসবুকে যে কমেন্ট সেকশন সেখানেও জানিয়ে দিতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি দেখতে পাচ্ছি এখনো মোহাম্মদপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে মোহাম্মদ, আমাদের সাথে এমডি হাসান, এনায়েতপুর সিরাজগঞ্জ থেকে এখনো আমাদের সঙ্গে আছেন, নরসিংদী ঢাকা উত্তরা থেকে আছেন জান্নাতুল ফেরদৌস, এছাড়াও বাইজিদ আছেন নরসিংদী থেকে, সাতক্ষীরা থেকে আছেন সজীব মণ্ডল আমাদের সঙ্গে। সজীব মণ্ডল, আপনারা সাতক্ষীরায় আছেন, সুন্দরবনের কোনো ঘটনা আপনারা কেন পাঠাচ্ছেন না? প্লিজ, আমরা সুন্দরবনের আরো ঘটনা জানতে চাই। সুন্দরবনের যে সমস্ত রহস্য ঘেরা সুন্দরবন সেই সম্পর্কে আমরা অনেক বেশি জানতে চাই। আপনার বা আপনার বন্ধুর কারো যদি কোনো ঘটনা থাকে অবশ্যই আমাদের পাঠিয়ে দেবেন। আমি দেখতে পাচ্ছি যে হেদায়েত আলো আমাদের সঙ্গে এখনো আছেন। তো হেদায়েত আলো, আপনাকে আমি বলবো আপনি প্রসেসটা পুরোপুরি জানেন। আপনি যদি যুক্ত হতে চান মঙ্গলবারে তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনি জানাবেন যে আপনি যুক্ত হতে চান। রাব্বি আপনাকে হেল্প করতে পারে এই বিষয়ে।
আপনি ভালোভাবে জানেন। তো আশা করব যে আপনাকে পেয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন, যারা এতক্ষণ পর্যন্ত শুনলেন আমাদেরকে, এবং যারা আগামীতেও থাকবেন এবং সব সময় আমাদের পাশে আছেন। আমি জানি যে আপনারা অনেকেই আমাদের পেজ শেয়ার করছেন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে, যাতে করে সবাই জানতে পারেন, যাতে করে সবাই যুক্ত হতে পারেন। সেই সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে দাঁড়ানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।